বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে থামলো, ভেতর থেকে প্রথমে নেমে এলো একটি যুবক, তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা। যুবকটি বলল, মা, আমার হাতটা ধরে ভিতরে চলো। বৃদ্ধা তরুণ হেসে বললেন, অনেকটা পথ তো একাই হাঁটতে হবে রে বাবু, থাক না, একটু একা হাঁটার অভ্যাসটা এখন থেকেই রপ্ত করি। এই বলে গেটের ভেতরের দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা পায়েল দেবীর সুপুত্র তমাল। এবার মাথা নিচু করে এগিয়ে গেলেন বৃদ্ধা পায়েল দেবীর সুপুত্র তমাল। এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে। সব ফর্মালিটি পূরণ করার পর মায়ের কাছে গিয়ে বলল, আমি আসছি মা, তুমি সাবধানে থেকো। প্রত্যেক সপ্তাহের শেষে আমি আসবো তোমার সাথে দেখা করতে। পায়েল দেবী মৃদু হেসে বললেন, না বাবু, অত কষ্ট করিস না তুই, বরং ওই দিনগুলোতে বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস, বৌমা খুব খুশি হবে। এবার তুই সাবধানে যাস। মাথা নিচু করে বেরিয়ে গেল তমাল আশ্রম প্রাঙ্গণ থেকে। এরপর কেটে গেছে প্রায় 2 বছর। প্রথম প্রথম তমাল মাসে 2-1 বার আসতো, কিন্তু এখন সেটা কমে গেছে, 2-1 বার দাঁড়িয়েছে। কি করবে সে? মায়ের দাম যে একটা সময় কমে যায় সন্তানের কাছে, তমালও তো তাই সেই পথে পথিক হয়েছে। আজ বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি এলেন। ছেলে এসে নামিয়ে দিয়ে গেল। পায়েল দেবী এক মনে আসন সেলাই করছিলেন, আর এক সহযাত্রী নারীর কথায় অল্প হাসলেন। মুখ না তুলেই সুশ্রুততে মনোনিবেশ জারি রেখে বললেন, অতিথি বলো না নীরা, নিজের বাড়িতে আসলেন। আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম, তাই তো শেষ বয়সে বাড়ি পরিবর্তন করতে হয়। যাক, নতুন একটা সহযাত্রী পেলাম। তা মহিলা না পুরুষ বন্ধু এলো গো? নীরা দেবী বললেন, মহিলা গো সীমা, কি যেন নাম ভদ্রমহিলার? ও হ্যাঁ, মনে পড়েছে, কণিকা রায়। নামটা শুনে একটু চমকে গেলেন। পায়েল দেবী ভাবলেন, এক নাম পৃথিবীতে কত আছে, আমার ভাবনা ভুল। এর কিছুক্ষণ পর নতুন সদস্যের আগমন ঘটল। সবাই তাকে অভ্যর্থনা জানালেন। শুধুমাত্র পায়েল দেবী আজ থমকে গেছেন। এ কি দেখছেন তিনি? এ তো তার বৌমার নিজের মা, কণিকা দেবী। একসময় কুমন্ত্রণাতেই তো তার বাড়ির সবকিছু পাল্টে গেছিল। বৌমা প্রথম প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শে দিন দিন পাল্টে যেতে লাগলো, এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতে আর তা নিজের ছেলে আর বৌমা তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে পায়েল দেবীকে এখানে নির্বাসন দিয়েছেন। এগিয়ে গেলেন পায়েল দেবী, বললেন, কি ব্যাপার বেয়ান, আপনি এখানে? আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয়। কেঁদে ফেললেন কণিকা দেবী, বললেন, বেয়ান, আমার ছেলে বিয়ে করেছে, বৌমা আমাকে 2 চোখে দেখতে পারে না। ওদের সংসারে আমি বাড়তি এখন, তাই আজ এখানে দিয়ে গেছে। আমায় ক্ষমা করুন আপনি, আজ আমার জন্যই আপনি এখানে। সৃষ্টিকর্তা সব হিসেব কষে ঠিক করে রাখে, আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেয়। এই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। পায়েল দেবীকে জড়িয়ে ধরে তমালের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল বৃদ্ধাশ্রমের নম্বর। 7-5 ভেবে ফোনটা তুলল সে। হ্যালো বাবু, কেমন আছিস রে? অনেকদিন হলো আসিস না, তাই ফোনটা করলাম রে। মা, তোমার শরীর ঠিক আছে তো? ওই ব্যস্ত থাকি, তাই যাওয়া হচ্ছে না। ও শোনো না, বৌমাকে একটু ফোনটা দে তো, একটু কথা বলবো। আচ্ছা ধরো, দিচ্ছি। কি গো, শুনছো? মা কথা বলবেন, এসো তো এইদিকে। রান্নাঘর থেকে আওয়াজ এলো, আসছি। তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল, কি গো মা? হ্যাঁ, আমার মা। মুখটা বেজার করে, ও ধুর, আমি ভাবলাম আমার মা। কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি? যত সব। কথা বলো না, দেখো না কি বলতে চান। হ্যাঁ মা, বলুন। পায়েল দেবী এতক্ষণ ফোনের ওপাশের বার্তালাপ শুনেছেন। এবার বললেন, নিজের মা নই বলে কি কথাও বলতে নেই মা? না, ঠিক তা নয় মা, আসলে কাজ করছিলাম তো। হ্যাঁ বৌমা, বুঝেছি। শোনো বৌমা, তুমি তো কোনোদিন এলে না। আমার নতুন জায়গায় এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে। কেমন? উনি তোমার সাথে দেখা করতে চান একবার। আমার সাথে? সে আবার কি জন্য? না মা, আমার সময় হবে না। এসো বৌমা, তিনি খুব খুশি হবেন তোমায় দেখে। আরে, আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো।
না এসে পারবেই না? আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমার এখানে এসেছেন পাকাপাকি ভাবে আমাদের সাথে থাকতে। তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না, তাই এখানে রেখে গেছে। আজ আমার ব্যথায় তিনি আজ সমব্যথী গো। আমার দোষর যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের মতো বুড়ো বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো। তাই তো আমাদের জায়গা হয় না। আশীর্বাদ করি মা, তোমরা যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো। আজ রাখি বৌমা, অনেক কথা বলে ফেললাম। কাল এসো কিন্তু, অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। এই বলে ফোনটা কেটে দিলেন পায়েল দেবী। সপাটে একটা থাপ্পড় এসে পড়ল পায়েল দেবীর বৌমার সীমার গালে। কিছু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না, কিন্তু আজীবন তার রেশটাকে বহন করতে হয়।